সবাই তো এখন জুলাই শিল্পের মালিক হচ্ছে। এক ব্যক্তি যেমন ইতিহাস নির্মাণ করে না, এক দল এমনকি একটা শ্রেণীও ইতিহাস নির্মাণ করে না। রাষ্ট্রপতির অধীনে থাকে না প্রধানমন্ত্রীর অধীনে থাকে ডিজিএফআই। আমরা আরেকটা মৌলিক গণতন্ত্র করছি যেখানে মানুষ সরাসরি ভোট দেবে না, পরোক্ষ ভোট দেবে। তাহলে আমরা যখনই ক্ষমতায় আসি তখন আগের ইতিহাসটাকে শুধুমাত্র কার্পেটের নিচে দেই না, আগুন দিয়ে জ্বালিয়ে দেই। এই মব জাস্টিস, এই যে ধর্মীয় উগ্রতা দেখা দিচ্ছে, এর কারণ কি? আমাদের বামপন্থীরা জাতীয় আন্দোলনদের দুইবারই মিস করেছেন। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ডাক্তার ইউনূস সাহেব কি বললেন? নতুন বাংলাদেশ দিবস হবে 8ই আগস্ট। ভাগ্য ভালো তার উপদেষ্টা মণ্ডলী শক্তিশালী, তো তারা বলেন না 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 স্যার, এটা ঠিক হয় নাই, এটা হবে 5ই আগস্ট। এই যে মুখ ফসকে বলে ফেলা বা মুখ ফসকে সিদ্ধান্ত ঘোষণা করা, হোক মধ্যরাত্রে হোক কোনো ফেসবুক পোস্টের মাধ্যমে, এটাই নতুন বাংলাদেশ দিবস। বোঝাচ্ছি কথা, আমার যেটা সিংহাসন আরোহণ দিবস সেটাই নতুন বাংলাদেশ দিবস না? যেদিন স্বৈর শাসক ফ্যাসিস্ট শাসককে আমরা হটাতে পেরেছি, যেভাবে হোক ঠিক হটাতে পেরেছি আমার মনে হয় না, তাকে আমরা বন্দি করতে পারিনি, তাকে আমরা তাকে নিরাপদ আশ্রয় পাঠিয়ে দিয়েছি। তবু সেইটাই হচ্ছে ফ্যাসিবাদ প্রতিরোধ দিবস। কই বাংলাদেশকে কেউ তো ফ্যাসিবাদ প্রতিরোধ দিবস বলছে না। সবাই তো এখন জুলাই শিল্পের মালিক হচ্ছে। বলছে কি বোধহয় দ্বিকক্ষ বিশিষ্ট পরিষদ না করলে বোধহয় আমাদের দেশে এখন আয়কত্বের অবসান হবে না। অনেকে বলছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য করতে হবে। এই সবগুলো জিনিসই মজার জিনিস, শ্রেণীকক্ষে পড়াবার জন্য মজার বিষয়। কিন্তু এইটা যদি আপনি করে আবার অপেক্ষা করেন আবার 30 বছর অথবা 25 বছর, তখন আপনাকে আরেকটা অভ্যুত্থান করতে হবে। কারণ আপনি সুঁচ খুঁজতে গেছেন রাস্তায় যেখানে আলো আছে, আপনি সুস যেখানে হারিয়েছেন সেখানে অন্ধকার বলে খুঁজছেন না, আসল সমস্যায় কেউ হাত দিতে পারছেন না। সেই জন্য আপনি সব ইংরেজিতে বলে বিটিং অ্যারাউন্ড দ্য বুশ, ঝোপের চারদিকে আপনি দাবড়াচ্ছেন, আসল সমস্যা যাচ্ছেন না। রাষ্ট্রপতির হাতে 25টি, 3 ভাগের 1 ভাগ মানে 33টি আসন সংরক্ষিত রেখে আর বাকিগুলো পিআর পদ্ধতিতে হবে। আমাদের আদৌ উচ্চকক্ষ প্রয়োজন আছে কিনা, এবং উচ্চকক্ষের জন্যই কি আমাদের এখন একত্ব হয়েছে এটা না থাকার জন্যে, নাকি আমরা আসলে ভোটই দিতে পারি নাই? এক কক্ষ আর দ্বিকক্ষের কথা কি বলবো? আপনি আসল সমস্যার দিকে কোনো রকমের ভ্রুক্ষেপ না করে বলছেন যে আমাদের 100 আসন বিশিষ্ট একটা উচ্চকক্ষ দরকার, সেইখানে 3 ভাগের 1 ভাগ আসন রাষ্ট্রপতি মনোনয়ন করবে। আমাদের দেশে বলে, ইকবাল আহমেদ বলতেন ভাইস রিগাল সিস্টেম। আমরা তো ভাইস রয়ের যুগে ফিরে যাচ্ছি, গভর্নর জেনারেলের যুগে ফিরে যাচ্ছি। কেন আমাদের এই উচ্চ পরিষদ লাগবে? মার্কিন দেশে আছে উচ্চ পরিষদ, পৃথিবীর বহু দেশে, ব্রিটেনে উচ্চ পরিষদ আছে, সেখানে সবগুলোই ভৌগোলিকভাবে হয়। মার্কিন দেশে হওয়ার কারণ হচ্ছে সেটা ফেডারেল ব্যবস্থা, সেখানে 50টা প্রদেশ আছে, 1 থেকে 2 করে নিলে 100 জন হয়। বাংলাদেশের সংখ্যাটি 100 হতে হবে এমন কোনো কুসংস্কার কি আমাদের আছে? যদি তাই হয়, আমি একটা ফর্মুলা, গরিবের কথা তো বাসি হলেও ফলে না, গরিব কথা ভাবে পৌঁছে গেলে সেটা কি? বাংলাদেশের 64টা জেলা আছে ধরেন, বিভাগ নাই, আমাদের এটা ফেডারেল নয়। আপনার যদি উচ্চকক্ষ রাখতেই হয়, আপনি বান্দরবন থেকে 2 জন নেবেন, ঢাকা থেকেও 2 জন নেবেন। মার্কিনদের যেহেতু সব ক্ষেত্রে মার্কিনদের অনুসরণ করি, এখানে কত অসুবিধাটা কি? তাহলে দেশের 64 জেলা 128 জন সদস্য হবে, এবং তাতে দেখা যাবে কুড়িগ্রাম থেকেও 2 জন হবে, পঞ্চগড় থেকেও 2 জন হবে, বান্দরবন থেকেও 2 জন হবে। ঢাকা অনেক বড় জেলা, তাতে হয়তো 30 জন এমপি থাকে, কিন্তু সংসদে থাকবে 2 জন। এইরকম একটা প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা আপনি করতেই পারতেন। তা না করে আপনি 33 জন কেন রাখছেন? তাকে নমিনেশন রাষ্ট্রপতি দেবেন। পিআর পদ্ধতির মানেটা কি? আপনি আর ক্যান্ডিডেটকে ভোট দেবেন না, আপনি ওই পার্টিকেই ভোট দেবেন। তো ওই পার্টির লোকেরাই তো নমিনেশন বাণিজ্য করবে তখন। একদিকে আপনি বলছেন একই ব্যক্তির পক্ষে প্রধানমন্ত্রী, পার্টি নেতা, সংসদ নেতা হওয়া চলবে না, খুবই ভালো প্রস্তাব, কিন্তু আবার আপনি এই পার্টি নেতাদের হাতে সমস্ত ক্ষমতা কিন্তু আরোপ করে বসছেন যে তারা যে তাদের প্রতিনিধি। আমার পার্টি 2 কোটি ভোট পেয়েছে, এখন আমি সিট পাবো 50টা, তা আমি 50 জনকে আমি মনোনয়ন দেব। এই জিনিসগুলো এখনো স্পষ্ট নয়। আপনারা জানেন যেখানে এটা হলো ওহুদের যুদ্ধের মতো, পেছনের দিকটা যদি খোলা রেখে আপনি যুদ্ধে যান, আপনার দ্বন্দ্ব মোবারক শহীদ হবে। আমাদের এক কক্ষকেও যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, জনগণের ভোটে তৈরি প্রতিনিধিত্বমূলক সরকার জিনিসটা কি জিনিস সেটা বলে জন্য বলছেন আইয়ুব খান যে মৌলিক গণতন্ত্র করছিলেন, আমরা আরেকটা মৌলিক গণতন্ত্র করছি যেখানে মানুষ সরাসরি ভোট দেবে না, পরোক্ষ ভোট দেবে। আপনি যখনই আপনার কর্তৃত্ব আরেকজনের হাতে ন্যস্ত করেন, 4 বছরের জন্য, 5 বছরের জন্য, 6 বছরের জন্য, আপনি কিন্তু একটা জুয়া খেলেন। তিনি যদি আপনার কথা না মানে তাহলে আপনি কি করবেন? তাকে ডেকে ফিরিয়ে আনার ক্ষমতা কি আপনার হাতে থাকবে? গ্রিকদের এটা ছিল, আমাদের এটা নেই। শুধু 2 কক্ষ করা, রাষ্ট্রপতির হাতে ক্ষমতা একবার প্রধানমন্ত্রীর হাতে দেওয়া, প্রধানমন্ত্রীর হাত থেকে রাষ্ট্রপতির হাতে দেওয়া, তাতে লাভটা কি? রাষ্ট্রপতির অধীনে থাকে না প্রধানমন্ত্রীর অধীনে থাকে ডিজিএফআই? সমস্যা তো ওখানেই। কিন্তু আপনার মাথায় এই বুদ্ধি কোথা থেকে এলো? যেখানে সংসদের আসন 300 থেকে 400 করার কথা হচ্ছে, নারী সমাজের জন্য 150-এর জায়গায় 100 আসন সংরক্ষণের কথা হচ্ছে,
আপনি সেখানে রাষ্ট্রপতির সাথে কিনা কারণে ভদ্রলোকদেরকে মনোনয়ন দেওয়ার জন্য কেন আপনি শতকরা 33 ভাগ সেখানে সংরক্ষিত রাখছেন? আমার মাথা এটা প্রবেশ করে না, হয়তো আমার মাথা মোটা, কিন্তু আপনাদের মাথা যদি চিকন তারা দয়া করে এটা উত্তর দেবেন, উত্তর সন্ধান করবেন। আমাদের ভাষার মধ্যেও একটা শ্রেণী সংগ্রাম চলছে। আপনারা হয়তো বলবেন এটা সাম্প্রদায়িক সংগ্রাম। মুসলমানরা কি করে সম্প্রদায় হলো? মুসলমান কি বৈষ্ণব, শাক্ত? মুসলমানরা আরেকটা ধর্মগোষ্ঠী। আপনি তাকে কিন্তু যে সাম্প্রদায়িকতার মধ্যে নিয়ে আসলেন, কেউ একটা প্রশ্ন করেছেন? মুসলমান তো হিন্দু সম্প্রদায়ের একটা সম্প্রদায় নয়। হিন্দুদের মধ্যে শাক্ত বৈষ্ণব সম্প্রদায় আছে, তার মধ্যে শত শত কৈবর্ত সম্প্রদায় আছে। অর্থাৎ এই যে মুসলমানদেরকে ভিতরে রেখে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মহান মনীষী মুসলমানদের মধ্যে এই অভিযোগ এনেছেন মুসলমানরাই একমাত্র গোষ্ঠী যারা হিন্দু হতে রাজি নয়। বলবে তুমি হিন্দু মুসলমানদের অসুবিধাটা কি? এই জিনিসটা যদি বুঝতে না পারেন তাহলে আপনি 5ই আগস্টের অভ্যুত্থান বুঝতে পারবেন না। কিন্তু আমরা যেটা বাংলাদেশ পেয়েছি এটা তো 47 সনে তৈরি করা সীমানার ভিতরেই। কাজে ইতিহাসের ওই ঘটনাটাকে গত শেখ হাসিনার আমলে উচ্চারণ করতে দেওয়া হয়নি। যদিও বা শেখ হাসিনার বাবার আত্মজীবনী যখন তিনি প্রকাশ করেছেন, শেখ হাসিনার জীবনের মধ্যে যত পাপ কাজ করেছেন তার মধ্যে এটাই একমাত্র মাফ করে দেওয়ার মতো কাজ, যদি আপনাকে মাফ করে দিতে চান, সেটা হচ্ছে তার বাবার আত্মজীবনী প্রকাশ করা। সেখানে কি সম্পাদনা হয়েছে সেটা শামসুজ্জামান খান জানেন, আমি তো জানি না, কিন্তু যেটুকু পড়লাম তাতে অনেকগুলো সত্য কথা আছে। তিনি ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহর পরম ভক্ত এবং গোপালগঞ্জে যেটা এখন বঙ্গবন্ধু কলেজ সেটার নাম ছিল কায়েদে আজম কলেজ, তিনি তৈরি করেছিলেন 1958 সনে এবং তার আত্মজীবনীতে সেই কথাগুলো আছে। তিনি মুসলিম লীগের কর্মী ছিলেন। তাহলে আমরা যখনই ক্ষমতায় আসি তখন আগের ইতিহাসটাকে শুধুমাত্র কার্পেটের নিচে দেই না, আগুন দিয়ে জ্বালিয়ে দেই। এটা কিন্তু লক্ষণ হিসেবে ভালো না। এই মব জাস্টিস, এই যে ধর্মীয় উগ্রতা দেখা দিচ্ছে, এর কারণ কি? আমি এর কারণ তো একটা আশু কারণ তো আপনারা সকলেই জানেন, আশুলিয়ে যেতে হবে না এটার জন্য। আশু কারণটা হচ্ছে হাসিনার আমলে যে পীড়ন হয়েছে তার বিরুদ্ধে নৈতিক আপনার লক্ষণ হবে। কিন্তু কবি নজরুল ইসলাম যখন আবির্ভূত হয়েছিলেন তাকে কাফের উপাধি কারা দিয়েছিলেন? ইসলাম দর্শন পত্রিকায়। বাঙালি মুসলমানের যে পশ্চাৎপদতা, যেটার কথা বলতে গিয়ে আহমদ শফার লোকের অভিসম্পাতের শিকার হয়েছেন বাঙালি মুসলমানের মন নামক প্রবন্ধে, সেটা হচ্ছে এইটাই। এক ব্যক্তি যেমন ইতিহাস নির্মাণ করে না, এক দল এমনকি একটা শ্রেণীও ইতিহাস নির্মাণ করে না। এইটাকে অন্তত আধুনিক যুগে 20 শতাব্দীতে রাশিয়ান বিপ্লবীরা বুঝেছিলেন, চীনের বিপ্লবীরা বুঝেছিলেন, ভিয়েতনামের বিপ্লবীরা বুঝেছিলেন। আমাদের বামপন্থীরা জাতীয় আন্দোলনদের 2বারই মিস করেছেন। পাকিস্তান আমলেও মিস করেছেন, বাংলাদেশ আমলেও মিস করেছেন। তারা এখন 72 সনের গণতন্ত্র রক্ষা করতে ব্যস্ত, সমাজতন্ত্র রক্ষা করতে ব্যস্ত, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ রক্ষা করতে ব্যস্ত। এই জাতীয়তাবাদ যে মানুষের উপর ফেসিবাদ আকারে আবির্ভূত হয়েছে সে বিষয়ে তারা নীরব। কখনো তারা কিছু বলেনি, এখনো বলছেন না। আমি কোনো ভবিষ্যৎ বক্তা নই, কিন্তু ক্যাসান্ড্রার কথা আমাকে বলতে হচ্ছে। এটা আরেকটা বিপর্যয় নিয়ে আসছে। এটা আমার প্রতিরোধ করার ক্ষমতা নাই, কিন্তু না বললে পাপ হবে, তাই বলছি। এটা হচ্ছে ভয়ানক আরেকটা দেশকে আরেকটা ষড়যন্ত্রের দিকে নিয়ে যাওয়া। ষড়যন্ত্রের কথা আমি পছন্দ করি, এটা আনু মোহাম্মদের জন্য রেখে দিতে চাই। আমি বলবো ষড়যন্ত্র বা চক্রান্ত নয়, এটা ঘটনা। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।